আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় তোমরা জানো। আজকে একাদশ শ্রেণীর উদ্দেশ্যে জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় কোষ গঠন। গত ক্লাসে আমরা অধ্যায়ের প্রথম পাঠ আলোচনা করেছিলাম। আজকে আমরা কি আলোচনা করতে পারি? প্রিয় শিক্ষার্থী, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পর্দা। পর্দার কি কাজ? জানালা বা দরজায় যদি কোনো পর্দা দেয়া হয় তাহলে ঘরের ভেতর যা থাকে সেটা আড়াল হয়ে যায়, ভেতরে দেখা যায় না বা আবৃত করে রাখে। এখন তোমরাই বলো, কোষের মধ্যে এমন কোনো উপাদান কি আছে যে উপাদান বাহির থেকে আড়াল করে রাখে বা ঢেকে রাখে? অবশ্যই জানো যে কোষের ভেতর যে উপাদানগুলো আছে, উপাদানগুলোকে পর্দা দ্বারা, সেই উপাদানগুলো একটি সজীব পর্দা দ্বারা ঘেরা থাকে। আর উদ্ভিদ কোষে এই সজীব পর্দার বাইরে আরেকটা জড় প্রাচীর থাকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন উভয়টাই উদ্ভিদ কোষে থাকে, আর প্লাজমা মেমব্রেন প্রাণী কোষে থাকে। এই প্রধান কাজ হচ্ছে কোষের ভেতরের উপাদানগুলোকে ঢেকে রাখা। তাহলে আজকের পাঠ থেকে আমরা করতে পারবো। কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা বলতে পারবে তোমরা। কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের পার্থক্য করতে পারবে। কোষ প্রাচীরের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল আলোচনা করতে। প্রথমেই আমরা আলোচনা করি কোষ প্রাচীর। এখানে দেখতে পাচ্ছ কোষ প্রাচীরকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। বৈশিষ্ট্য থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কোষ প্রাচীরটা হচ্ছে স্থাপক, সেলুলোজ নির্মিত ও দৃঢ়, ভেদ্য এবং এটি জড়। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এটি প্রাণী কোষে থাকে না। অনন্য বৈশিষ্ট্য কাকে বলা হয়? সেই কোষ ছাড়া, সেই উপাদান ছাড়া অন্য কোনো উপাদানে থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি কোষেই কোষ প্রাচীর, সেজন্য এটিকে অনন্য বৈশিষ্ট্য বলা হয়, যেহেতু প্রাণী কোষে থাকে না। আমরা এখান থেকে কোষ প্রাচীরকে সংজ্ঞায়িত করি যে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে স্থিতিস্থাপক, জড়, সেলুলোজ নির্মিত পুরু ও দৃঢ় ভেদ্য প্রাচীরকে বলা হয় কোষ প্রাচীর। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কোষ প্রাচীরের গঠন আলোচনা করব। তোমরা এখানে একটা কোষ দেখতে পাচ্ছ আর এখানে প্রাচীরটা দেখতে পাচ্ছ। আগেই বলেছি কোষ প্রাচীরটা হচ্ছে জড়। তাহলে এখানে কি কি উপাদান আছে দেখতে পাচ্ছি। অফ দ্য সেল ওয়াল, এই যে একটা কোষ, এই কোষের উপাদান গুলোকে ঘিরে রেখেছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের বাইরে আছে জড় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর, এখানে যে কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটা কোষ প্রাচীরের পরিণত রূপ। ভাজক কোষের কোষ প্রাচীর এতটা পুরো হয় না। ভাজক কোষের কোষ প্রাচীরে শুধু একটা স্তরই থাকে, সেটার নাম হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। আর কোষ যখন পরিণত হয় তখন ধীরে ধীরে এই মধ্যপর্দার উপরে, আমি আগেই বলেছি এটা হচ্ছে প্লাজমা লেমা আর এটা হচ্ছে মধ্যপর্দা, যখন বিভাজিত হয়, এক কোষ থেকে অন্য কোষ সৃষ্টি হয়, তখন প্রথমে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে প্লাজমা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমা লেমার বাইরে এই মধ্যপর্দাটা সৃষ্টি হয়, এই উপাদানগুলো থাকে না। হ্যাঁ, কোষ যখন পরিণত হয় ধীরে ধীরে এই মধ্যপর্দার বাইরে প্রাইমারি ওয়াল এবং সেকেন্ডারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর সৃষ্টি। তো এখানে তোমরা প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর উভয়টাই দেখতে পাচ্ছ। তো প্রাথমিক প্রাচীর কিভাবে সৃষ্টি হয়, গৌণ প্রাচীর কিভাবে, আমরা সেগুলো আলোচনা। প্রাচীরের তিনটা
পাচ্ছি, একটা হচ্ছে মধ্যপর্দা যেটা কোষ বিভাজনের সময় প্রথমে সৃষ্টি হলো। এটি দুটি কোষের মধ্যে সাধারণ আবরণ। কোষ প্রাচীরটা দুটি কোষের মধ্যে সাধারণ আবরণ। এটার মধ্যে প্যাকটিক অ্যাসিড থাকায়, এটা প্যাকটিন দিয়ে তৈরি, প্যাকটিক অ্যাসিড থাকায় জেলির মতো গঠন হয় এর, এক স্তর বিশিষ্ট হয় ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজমে অবস্থিত ফ্র্যাগমোপ্লাস্ট এবং প্যাকটিন দিয়ে এই মধ্যপর্দাটা সৃষ্টি হয়। এরপরে ধীরে ধীরে কোষ যখন আরেকটু পরিণত হয় তখন কোষ প্রাচীরের মধ্যপর্দার ভেতরের দিকে এবং বাইরের দিকে উভয় দিকেই প্রাইমারি ওয়ালটা, মধ্যপর্দার পরের অংশটাই প্রাইমারি ওয়াল, পর্দার পরের অংশ প্রাইমারি ওয়াল। এই প্রাইমারি ওয়ালটা হয় কিভাবে, ওইটা আগে প্যাকটিক অ্যাসিড, প্যাকটিন, প্যাকটিনের কোষ প্রাচীরের প্রধান উপাদান। তো এই কোষ প্রাচীরে এখানে সেলুলোজের সাথে আরো হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে হয় প্রাথমিক প্রাচীরটা সৃষ্টি হয়। প্রাথমিক প্রাচীরটা অপেক্ষাকৃত পাতলা, এটি 1 থেকে 2 মাইক্রোমিটার, এটাও এক স্তর বিশিষ্ট। এরপরে প্রাথমিক প্রাচীরের উপরে যখন আরো অন্যান্য রাসায়নিক পদার্থ জমা হয়, যেমন লিগনিন, সুবেরিন ইত্যাদি, তাহলে সেখানে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো তো থাকলোই, সাথে লিগনিন আসলো, সুবেরিন আসলো, এই সমস্ত পদার্থ একত্রিত হয়ে আরো পুরো একটা প্রাচীরের সৃষ্টি হয়। সেই প্রাচীরের নাম হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। এই সেকেন্ডারি ওয়ালটা 3টা সূক্ষ্ম স্তর নিয়ে গঠিত, অন্তঃস্তর এবং বাইরের স্তর আর কি। আমি আবার চিত্রটা, সেকেন্ডারি ওয়াল যেটা, সেই সেকেন্ডারি ওয়ালটা মধ্যপর্দার ভেতরের দিকে এবং বাইরের দিকে উভয় দিকে এই সুবেরিন, লিগনিন ইত্যাদি জমা হয়ে সেকেন্ডারি ওয়ালটা সৃষ্টি হয় প্লাজমা লেমার বাইরে। এই পুরো হচ্ছে কোষ প্রাচীর, মাঝখানেরটা হচ্ছে মধ্যপর্দা, তার উভয় পাশে হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং তার ওয়াল বা গৌণ প্রাচীর। এটা হচ্ছে এই কোষের সেকেন্ডারি ওয়াল, আর এটা হচ্ছে পার্শ্ববর্তী কোষ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি, কোষ প্রাচীরের 3টা অংশ, একটা মধ্যপর্দা, একটা প্রাথমিক প্রাচীর, আর একটা হচ্ছে গৌণ প্রাচীর। এই 3টা অংশ ছাড়া কোথাও কোথাও এই মধ্যপর্দার কিছু কিছু অংশে প্রাইমারি ওয়াল সৃষ্টি হয় না। এই অংশটায় শুধুমাত্র মধ্যপর্দাটাই থাকে, বলা হয় পিট মেমব্রেন। আর প্রাইমারি ওয়ালের পাশেও তোমার সেকেন্ডারি ওয়াল সৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। সেকেন্ডারি ওয়ালটা যদি হয়, এখানে যে অংশটাতে প্রাইমারি ওয়াল থাকে না সেখানে, তাহলে এখানে এই যে ফাঁকা অঞ্চলটা দেখতে পাচ্ছ, যেখানে প্রাইমারি ওয়াল সেকেন্ডারি ওয়াল নাই, শুধু মধ্যপর্দাটা আছে, এই জায়গাটায় একটা সরু পথের সৃষ্টি হয়। এখানে যে পথটা সৃষ্টি হয় এটাকে বলা হয় কূপ। উভয় পাশে কূপ যখন, এই পাশের কূপ, এই কোষের কূপ এবং এই পাশের কোষের কূপ যখন সামনাসামনি হয় তখন দুইটা একত্রে বলা হয় কূপ পেয়ার বা পিট পেয়ার, কূপ জোড় বা পিট পেয়ার। যখন এই সেকেন্ডারি ওয়ালটা এখানে থাকে তখন এটা পাড়যুক্ত কূপ হয়, সেকেন্ডারি ওয়াল না থাকলে পাড়হীন কূপ। আরেকটা বিষয় হচ্ছে পাশাপাশি দুইটা কোষের একই দিকে কূপ নাও থাকতে পারে। একই দিকে কূপ থাকলে তখন মুখোমুখি কূপ জোড় বলা হয় বা পিট পেয়ার বলা হয়। আর এখানে যে নলটা সৃষ্টি হলো এই কোষ এবং এই কোষের মাঝে যে ফাঁকা নলটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এই নলটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তাহলে আমরা কোষ প্রাচীরের গঠনের ক্ষেত্রে কয়েকটা বিষয় জানলাম: মধ্যপর্দা, প্রাইমারি বা প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, কূপ, তারপরে হচ্ছে পিট মেমব্রেন, পিট জোড় বা পিট পেয়ার এবং প্লাজমোডেজমা। কোষ প্রাচীরের গঠন আমরা জানলাম। কোষ প্রাচীরের গঠন থেকে আমরা কি রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনের সেখানে দেখতে পেয়েছো কি কি ছিল? হেমিসেলুলোজ, তারপরে প্যাকটিন, গ্লাইকোপ্রোটিন ছিল। এখানে
রাসায়নিক এরপরে তোমরা দেখেছো যে লিগনিন ছিল। এগুলো হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ থাকে, 30% প্যাকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন। আর কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে কিছু কিছু কোষের ক্ষেত্রে, যেমন তোমার প্রাচীরে থাকে কাইটিন, এরপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে। আর কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজটা গ্লুকোজ দিয়ে তৈরি। 100টা সেলুলোজ অণু মিলে একটা মাইসেলি গঠিত হয়, আবার 20টা মাইসেলি মিলিত হয়ে একটা মাইক্রোফাইব্রিল তৈরি হয়। এই মাইক্রোফাইব্রিলগুলো 250 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট। আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়, আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তন্তু তৈরি হয়, অনেকগুলো তন্তু মিলে হ্যাঁ, একটা 50টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়, আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল কোষপ্রাচীরটা। তাহলে কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনে আমরা কি দেখতে পাচ্ছি? প্রধান উপাদান সেলুলোজ। এই সেলুলোজ মিলিত হয়ে তন্তু গঠিত হয় এবং কোষপ্রাচীরটা গঠিত হয়। 100টা সেলুলোজ মিলে একটা মাইসেলি, একটা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল, 50টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল এবং অনেকগুলো কোষ। তাহলে কোষপ্রাচীর উদ্ভিদ কোষের কি কাজ সম্পাদন করে? প্রধান কাজ হচ্ছে কোষকে আকৃতি প্রদান করে, একটা নির্দিষ্ট কাঠামো দেয়। এরপরে বাহিরের যত আঘাত আছে সে আঘাত থেকে কোষকে রক্ষা করে, দৃঢ়তা প্রদান করে, একটা কোষ থেকে আরেকটা কোষকে পৃথক করে। এরপরে শোষণ এবং পরিবহন, যে যত ধরনের পুষ্টি আছে উপাদানগুলো শোষণ করে করার ক্ষেত্রে কোষ কাজ করে। তারপরে তোমরা পেয়েছো প্লাজমোডেজমাটা দেখিয়েছিলাম আমি তোমাদেরকে। এই প্লাজমোডেজমাকে বিভিন্ন কোষ থেকে এবং প্রদান করে। এবার আমরা প্লাজমা মেমব্রেন সম্পর্কে জানব। প্লাজমা মেমব্রেন আগেই বলেছিলাম যে উদ্ভিদ এবং প্রাণী কোষেরই পর্দা। পর্দা এটা হচ্ছে প্রোটোপ্লাজমকে ঘিরে যে সজীব পর্দাটা অবস্থিত, সেটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমরা জানি প্রোটোপ্লাজম হচ্ছে সমস্ত জৈবিক কাজের ভিত্তি। এই প্রোটোপ্লাজমকে যে পর্দাটা ঘিরে রাখে সেটার নামই হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন কেমন? প্লাজমা মেমব্রেন হচ্ছে যদি হয় তাহলে এইটা কোষ অবস্থিত থাকে। প্রাণী কোষে তো প্লাজমা মেমব্রেনই আছে। এটা সূক্ষ্ম, স্থাপক এবং বৈষম্য ভেদ্য। বৈষম্য ভেদ্য মানে হচ্ছে যেই ঝিল্লির ভেতর দিয়ে দ্রাবক যেতে পারে, দ্রব যেতে পারে, উপাদান যায়, কোনো উপাদান যায় না, সেটাকে বৈষম্য ভেদ্য। এরপরে প্লাজমা মেমব্রেনটা লিপোপ্রোটিন নির্মিত, আর এটা সজীব এবং তাহলে যেই সজীব দ্বিস্তরী ঝিল্লি দ্বারা প্রোটোপ্লাজম ঘিরে থাকে সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। সেটার প্লাজমা মেমব্রেনের নামকরণ করেছেন সর্বপ্রথম বিজ্ঞানী কার্ল নাগেলি 1855 প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। আর এরপরে হচ্ছে বিজ্ঞানী কিউ প্লাওয়ার 1931 সালে প্লাজমা মেমব্রেনের নাম দেন প্লাজমা লেমা। এছাড়া এই মেমব্রেনের সাইটোলেমা নামেও এটি পরিচিত। বর্তমানে প্লাজমা লেমাকে অনেক বিজ্ঞানী বায়োমেমব্রেন হিসেবে আখ্যায়িত। প্লাজমা মেমব্রেনে তোমরা ছবিতে আঙ্গুলের মতো
অভিক্ষেপ আছে, মানে প্লাজমা মেমব্রেন কোথাও কোথাও এভাবে খাঁজ হয়ে থাকে। এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় মাইক্রোভিলাস, কে মাইক্রোভিলাস বলা হয়, একসাথে মাইক্রোভিলাই। আর যে জায়গাটায় খাঁজ হয়ে ভেতরের দিকে যায়, এই ভেতরের দিকে খাঁজকৃত অংশটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। তাহলে প্লাজমা মেমব্রেনে আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় মাইক্রোভিলাস, আর অভিক্ষেপগুলো ভেতরের দিকে যে খাঁজ থাকে সেটাকে বলা হয় পিনোসাইটিক। এখন আসি আমরা প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো ভৌত গঠন আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ড্যাভসন 1935 সালে একটা মডেল দেন। সেই মডেলটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। প্লাজমা মেমব্রেন দেখতে কেমন? আসলে প্লাজমা মেমব্রেন কি কেউ চোখে দেখে? একটা কোষই তো আমরা চোখে দেখি না। থাকতো প্লাজমা মেমব্রেন, এগুলো সবই ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা হয়েছে। এখানে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ড্যাভসন প্লাজমা মেমব্রেনের যে গঠন বর্ণনা করেন সেটার মডেলটার নাম দেন স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল বলতে চেয়েছেন এটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি পাউরুটি স্যান্ডউইচ। আমরা দেখেছি যে উভয় পাশে দুইটা পাউরুটি আর মাঝখানে থাকে জেলি, হ্যাঁ এইটাকে বলা হয় স্যান্ডউইচ, বা মাঝখানে থাকে কিমা। ঠিক একইভাবে এখানে প্লাজমা মেমব্রেনের যে ড্যানিয়েলি ড্যাভসন যে স্যান্ডউইচ মডেলটা দিয়েছেন, সেই স্যান্ডউইচ মডেলে কি বলা হচ্ছে যে উভয় পাশে প্রোটিন অবস্থান করে আর মাঝখানে অবস্থান করে বাইলেয়ার লিপিড। এরপরে বেনসনস মডেল দিয়েছেন 1966 সালে, তারপরে লেনার্ড এবং সিঙ্গার্স ওনারা দিয়েছেন দুজনে একসাথে লেনার্ড এবং সিঙ্গার্স মডেল। বেনসন যেটা দিয়েছেন সেটাকে বলা হয় বেনসনস মডেল। এরপর রবার্টসন 1959 সালে ইউনিট মেমব্রেন প্রদান করেন। এই ইউনিট মেমব্রেন মডেলের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, রবার্টসন বলতে চেয়েছেন যে কোষের যতগুলো সজীব অঙ্গাণু আছে সমস্ত অঙ্গাণুর যে মেমব্রেনটা, সেই মেমব্রেনটা একই প্রকৃতির, অর্থাৎ লিপিড বাইলেয়ার দিয়ে লিপোপ্রোটিন দিয়ে তৈরি হচ্ছে লিপিড। তো এই যেহেতু সমস্ত সজীব অঙ্গাণুর বা সমস্ত সজীব উপাদানের পর্দাটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি, সেই জন্য এগুলো এটা আখ্যায়িত লিপোপ্রোটিন ইউনিট মেমব্রেন মডেল বলা হয়। বর্তমানে সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্য প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন সম্পর্কে মডেলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এবং নিকলসন 1972 সালে ফ্লুইড মোজাইক মডেলটা করেন। তাহলে আমরা দেখে নেই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এই ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে দিয়েছেন সিঙ্গার এবং নিকলসন। ওনারা যে ধারণাটা দিয়েছেন সেটি হচ্ছে, এখানে তোমরা অনেকগুলো উপাদান দেখতে পাচ্ছ, আমরা যেতে পারি যে এত কিছু কি দেখ, তোমরা কল্পনাও করতে পারবে না আসলে আমি তুমি বা তোমরা যে জিনিসগুলো চোখে দেখি না, অনুভব করতে পারি না, সেই একটা ছোট্ট উপাদান, একটা কোষ আমরা দেখি না, সেই কোষকে ঘিরে যে একটা পর্দা, সেই পর্দার যে এত সুন্দর দৃশ্য হতে পারে, এত কিছু হতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারি। আসলেই আমরা আমাদের চিন্তা করা উচিত কোন সেই সত্তা যিনি আমাদের দৃষ্টিসীমার বাইরে এত সূক্ষ্ম কারুকাজ দিয়ে দিয়েছেন, এই কারুকাজগুলো না থাকলে, এই উপাদানগুলো না থাকলে আমাদের অস্তিত্বে আজকে থাকতো না। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে এই যে সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন ভাবে, এত নিপুণ ভাবে, সেই সত্তার স্বীকৃতি আমাদের দেওয়া উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত। এখানে যেটা প্রয়োজন সেখানে তিনি পেয়েছেন, যার কারণে প্রাণ পেয়েছি, যার কারণে আজকে আমাদের অস্তিত্ব। তো আমি ফিরে আসি, যে কথা বলছিলাম, এই যে এটা একটা মেমব্রেনের একটা অংশ তোমরা ধরে নিতে পারো, বা একটা আবরণের একটা অংশ। তাহলে আবরণটা কি দিয়ে তৈরি? আমরা এর আগে জেনেছি যে দ্বিস্তর স্তর দিয়ে তৈরি, এটা একটা স্তর, এটা আরেকটা স্তর। এই দুইটা স্তরে কি থাকে? ফ্লুইড মোজাইক মডেল, এখানে দুইটা স্তরে যা যা থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে লিপিড,
ফসফোলিপিড, পোলার ফসফেট ব্যাজ, তারপরে আছে তোমার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিছু আছে লিপিডের ফসফেটের সাথে, আর কিছু আছে প্রোটিনের সাথে যুক্ত। কার্বোহাইড্রেট তোমার প্রোটিনের সাথে যুক্ত হয় গ্লাইকোপ্রোটিন, আর যে সমস্ত কার্বোহাইড্রেট লিপিডের সাথে যুক্ত সে গ্লাইকোলিপিড। তাহলে আমরা এখানে পাচ্ছি ফসফোলিপিড, তারপরে আছে তোমার প্রোটিন, আছে কোলেস্টেরল। কয়টা উপাদান পেলাম? ফসফোলিপিড, এরপরে হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড বলা হয়। এরপর এইগুলো হচ্ছে আকৃতিটা কেমন তোমরা ফ্লুইড মোজাইক মডেলে ওই দিকে থাকে ফসফোলিপিড, আর মাঝখানে প্রথিত অবস্থায় থাকে প্রোটিনের মাথায় বাইরে সারফেসে থাকতে পারে কার্বোহাইড্রেট, লিপিডের সাথেও সারফেসে থাকে কার্বোহাইড্রেট, আর লিপিডের ফসফোলিপিডের মাঝে মাঝে অবস্থান করে কোলেস্টেরল। এটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের মূল প্রতিপাদ্য বিষয়। এটিকে আমি দেখো ফ্লুইড মোজাইক মডেলের চারটা অংশ। একটা হচ্ছে লিপিড বাইলেয়ার, উভয় দিকে লিপিড ছিল, বাইরের দিকে হচ্ছে পোলার ফসফেট, আর ভেতরে লেজ, এদিকেও ছিল। তারপরে আছে মেমব্রেন প্রোটিন। এই প্রোটিনগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড দিয়ে হয়। তারপরে আমরা পেয়েছিলাম গ্লাইকোক্যালিক্স। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান চারটা, একটা হচ্ছে ফসফোলিপিড, একটা হচ্ছে গ্লাইকোক্যালিস্টেরল। তোমরা চারটা উপাদান। লিপিড বাইলেয়ারে কি কি থাকে? পানিগ্রাহী মাথা থাকে আর পানি বিদ্বেষী লেজ থাকে। তাহলে লেজ থাকে। আর প্রোটিন তিন ধরনের আমরা দেখতে পেয়েছি। একটা বাইরের বহিস্থ, বা এটাকে প্রান্তীয় বলা হয় অথবা পেরিফেরাল বলা হয়, যেটা শুধু সারফেসে অবস্থান করে। আরেকটা হচ্ছে অন্তর্নিহিতের সাথে সম্পৃক্ত অবস্থান করে। আরেকটা হচ্ছে আন্তঃঝিল্লি। এটা দুইটা ঝিল্লিকেই, এটা একটা ঝিল্লি, এটা আরেকটা ঝিল্লি। তাহলে যে প্রোটিনটা উভয় ঝিল্লিকে করেছে, ক্রস করেছে, বলা হয় আন্তঃঝিল্লি। আর যে প্রোটিনটা ভেতরে প্রবিষ্ট হয়েছে বলা হয় তোমার অন্তর্নিহিত বা লিপিড সম্পৃক্ত। আর যেটা বাইরে সারফেসে অবস্থান করে সেটাকে বলা হয় বহিস্থ বা প্রান্তীয় বা পেরিফেরাল। এই তিন পাওয়া যায়। গ্লাইকোক্যালিক্স কাকে বলা হয়? গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। যে সমস্ত কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে যুক্ত সেগুলোকে বলেছিলাম গ্লাইকোপ্রোটিন, আর যে সমস্ত কার্বোহাইড্রেট লিপিডের সাথে সংযুক্ত থাকে সেগুলো বলা হয় গ্লাইকোলিপিড। দুই একসাথে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, এছাড়াও কি আছে? এছাড়াও আছে এই কোলেস্টেরল, যেটা তোমরা দেখেছো। কোলেস্টেরল এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। এই ফ্লুইড মোজাইক মডেলটা বিজ্ঞানী যেটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে লিপিড অণুগুলো স্থির থাকে না, কম্পমান থাকে, কাঁপতে থাকে, এবং যখন এটা কাঁপতে থাকে তখন তোমরা যে পানির যে ঢেউ, এরকম ঢেউয়ের মতো দেখা যায়, এবং ঢেউয়ের কারণে মাঝখানে মাঝখানে যে উপাদানগুলো আছে সেগুলোকে মোজাইকের মতো বলা মনে হয়, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে ফ্লুইড মডেল। আর যে মুভমেন্টটা, যে কাঁপতে থাকার কারণে যে একটা তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মুভমেন্ট, চলন, এটাকে বলা হয় ফ্লিপ অফ মুভমেন্ট। এই যে প্লাজমা ল্যামাটা, এটা স্থির থাকে না, এটা চলমান তরঙ্গ সৃষ্টি হয়। আর কোষঝিল্লির রাসায়নিক উপাদানগুলো তাহলে কি কি? এখানে কি লিপিড আছে,
ফসফোলিপিড আছে, তারপরে কোলেস্টেরল আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। হ্যাঁ, এছাড়া আর কি কি রাসায়নিক উপাদান থাকতে প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে আছে প্রোটিনের এনজাইম থাকে, বাহক প্রোটিন। এরপরে তোমার প্লাজমা মেমব্রেনটা হরমোন ক্ষরণ করতে পারে। রাসায়নিক উপাদানের মধ্যে মোট 75 ভাগই হচ্ছে শুষ্ক ওজনের, মোট 75 ভাগই হচ্ছে লিপিড। আর বিভিন্ন ধরনের ফসফোলিপিড পাওয়া যায়, তার মধ্যে 5 রকম ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে সরল যে ফসফোলিপিডটা সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, আর অন্য 4টা হচ্ছে জটিল প্রকৃতি। জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন হচ্ছে প্রধান। কোনো কোনো ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনে আরএনএ থাকতে পারে। এবার আমরা আসি প্লাজমা মেমব্রেনের কাজ কি। প্লাজমা মেমব্রেনের প্রধান কাজ হচ্ছে প্রোটোপ্লাজমকে ঘিরে রাখা, কোষকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করা, কোষের ভেতর বাইরে ব্যাপন নিয়ন্ত্রণ করা, তারপর অভিস্রবণ সংগঠিত করা, যেহেতু এটা একটা বৈষম্যভেদ্য ঝিল্লি। তারপরে হচ্ছে এটা এই কোষ ঝিল্লিটা বা প্লাজমা মেমব্রেনটা এনজাইম বিন্যাসের কাঠামো হিসেবে কাজ করে। এটা তথ্যের ভিত্তিতে কাজ করে, কোষ ঝিল্লি বস্তুর নিয়ন্ত্রণ করে, এর ভেতরে বস্তু হয়, এক কোষের সাথে অন্য কোষের বন্ধন সৃষ্টি হয়, কোষের বৃদ্ধি চলন এগুলো প্লাজমা মেমব্রেনের উপর নির্ভর করে। বিভিন্ন ধরনের বড় বড় অণু কোষ প্লাজমা মেমব্রেনের মধ্যে সংশ্লেষ হয়, এখানে এনজাইম আছে। এছাড়া কোষ প্লাজমা মেমব্রেন এনজাইম এবং অ্যান্টিজেন কাজ করে থাকে। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা কোষ প্রাচীরের সংজ্ঞা জেনেছি, প্রাচীরের গঠন, প্রাচীরে কি কি উপাদান কাজ সম্পর্কে জেনেছি। একই সাথে প্লাজমা মেমব্রেনের গঠন, বিভিন্ন বিজ্ঞানী যে মতবাদ দিয়েছেন সেগুলো সম্পর্কে জেনেছি, এবং প্লাজমা মেমব্রেন কি কাজ করে সেটা জেনেছি। আশা করি তোমরা কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনের কম্পারেটিভ পারবে। এখানে